ওয়েলকাম টু গল্পকথন বাই নুরুল। আজকে পড়ব হুমায়ুন আহমেদের একটি খুব ইন্টারেস্টিং বই, আমি এবং কয়েকটি প্রজাপতি। চলুন শুরু করি। শুরুতেই আপনি আমাকে পাগল ভাববেন না। শুরুতে পাগল ভাবলে আমার গল্পটা আপনি মন দিয়ে শুনবেন না, আর শুনলেও তেমন গুরুত্ব দেবেন না। জগতের কোনো মানুষ পাগলদের কথা মন দিয়ে শোনে না, এমনকি সাইকিয়াট্রিস্টরাও না। অথচ পাগলদের কথা তাদেরই সবচেয়ে বেশি মন দিয়ে শোনার কথা, ঠিক না? সাইকিয়াট্রিস্টরা যে পাগলদের কথা মন দিয়ে শুনেন না, তা কি করে টের পেলাম জানেন? আমার স্ত্রী একবার আমাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। সে আগে আমাকে বলেনি কার কাছে নিয়ে যাচ্ছে, শুধু বলেছে তার দুঃসম্পর্কের ভাই। আমাদের বিয়ের সময় তিনি দেশে ছিলেন না বলে দেখা হয়নি, এখন দেশে ফিরেছেন। তার সঙ্গে দেখা করা সামাজিক দায়িত্ব। আমার স্ত্রীর ধারণা ছিল আগে থেকে সাইকিয়াট্রিস্ট বললে আমি হয়তো যেতে চাইব না। যাই হোক, আমি আমার স্ত্রীর সঙ্গে ভদ্রলোকের বাসায় গেলাম। মধ্যবয়স্ক একজন লোক, প্রচুর টাকা পয়সা আছে বলে মনে হলো। বাসার ঘর সুন্দর করে সাজানো, রেনোয়ার কিছু ছবির সুন্দর রিপ্রোডাকশন আমি দামি ফ্রেমে দেখতে পেলাম। তিনি তা বাঁধিয়ে রেখেছেন। দেখে হঠাৎ করে মনে হবে অরিজিনাল। ভদ্রলোক আমাদের যত্ন করে বসালেন, আন্তরিকভাবে কথা বলা শুরু করলেন। আমি ছবি নিয়ে কথা বলছি। ভদ্রলোক হঠাৎ বললেন, এক সেকেন্ড, একটা জরুরি টেলিফোন করে আসি, কিছু মনে করবেন না। রাত 8টায় টেলিফোন করার কথা, 9টা বেজে গেছে। আগে খেয়াল করিনি, সরি। তিনি টেলিফোন করতে গেলেন। 20 মিনিট পর ফিরে এসে বললেন, তারপর বলুন, আমরা কোথায় ছিলাম যেন? আমি বললাম, আমরা গত বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলছিলাম। জার্মান ফুটবলার বেকেন বা ওয়ারকে নিয়ে আলোচনা হচ্ছিল। ও আচ্ছা, বলুন। আমি বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে শুরু করলাম, অথচ আগে ছবি নিয়ে কথা বলছিলাম। প্রসঙ্গ পরিবর্তন ভদ্রলোক ধরতেই পারেননি, কারণ তিনি গুরুত্ব দিয়ে কিছু শুনছিলেন না। আমার স্ত্রী আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলেন, কারণ বিয়ের পরপরই তার ধারণা হলো আমার মাথায় কোনো সমস্যা আছে। এই ধারণা তার হতো না, হয়েছে আমার পারিবারিক ইতিহাসের কারণে। পাগলামির ব্যাপারটা আমাদের পরিবারে আছে। 40 বছর বয়সে আমার বাবার মস্তিষ্ক বিকৃত হয়। তার 4 বছর পর ঢাকার একটা মেন্টাল হোমে তার মৃত্যু ঘটে। আমার দাদিও পাগল ছিলেন। গভীর রাতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমাদের গ্রামের বাড়ির ছাদে চক্রাকারে দৌড়াতেন এবং খুবই আনন্দিত গলায় চেঁচাতেন, আমি ন্যাংটা। আমাদের গ্রামের বাড়িটি পাকা এবং চারদিকে উঁচু দেওয়াল। তারপরেও দূর থেকে ছাদের দৃশ্য দেখা যায়। কাজেই আমার দাদা পারিবারিক আব্রু বজায় রাখার জন্য ছাদের রেলিং অনেক উঁচু করে দিলেন। এ জাতীয় পারিবারিক ইতিহাসের কারণে আমার স্ত্রী যে আমাকে সন্দেহের চোখে দেখবে, সেটাই স্বাভাবিক। তার এই সন্দেহ আরও গাঢ় হলো যখন সে দেখল আমার আচার আচরণ অন্য 10 জনের মতো না, খানিকটা আলাদা। যেমন প্রায় গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি নিঃশব্দে ছাদে চলে যাই। ছাদে পাটি বিছিয়ে শুয়ে থাকি। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকার আনন্দ অধিকাংশ মানুষ জানেন না বলে তারা এই কাজটা করে না। এর মধ্যে পাগলামি কিছু নেই। অথচ আমার স্ত্রীর ধারণা আমার মাথা এলোমেলো না হলে কেউ কি তার নবপরিণীতা স্ত্রী ফেলে ছাদে শুয়ে থাকে? এক রাতে কি হয়েছে শুনুন। আমি ছাদে শুয়ে আছি, নেমেছে বৃষ্টি, কুকুর বেড়াল টাইপ বৃষ্টি। আমাদের ছাদটা ঢাকার রাস্তার মতো, সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আমি নাক ভাসিয়ে পানিতে শুয়ে আছি। আমার স্ত্রী উপস্থিত। আমাকে দেখে সে আঁতকে উঠে বলল, এসব কি হচ্ছে? আমি বললাম, এসো, আমার পাশে শুয়ে পড়ো। সে কাঁদো কাঁদো গলায় বলল, কেন? আমি বললাম, নাক ভাসিয়ে বৃষ্টির পানিতে শুয়ে থাকলেই বুঝবে কি হচ্ছে, খুবই মজা হচ্ছে। সে কি যে অবাক হয়েছিল, তার সেই অবাক দৃষ্টি আমার এখনও মনে আছে। কাউকে অবাক করতে পারলে আমার ভালো লাগে। বিয়ের পরপর লক্ষ্য করলাম
আমার স্ত্রী আমাকে খানিকটা ভয় করতে শুরু করেছে। উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করছি। মনে করুন সে আমার জন্য চা নিয়ে এসেছে। তখন যদি তার নাম ধরে ডাকি, সে এমন চমকে উঠবে যে হাত থেকে চায়ের কাপ উল্টে যাবে। কয়েকবার এরকম হয়েছে। একবার তো গরম চা হাতে পড়ে ফোসকা পড়ে গেল। আমাদের বারান্দাটা অনেক বড়। সেই বারান্দায় আমি একটা দড়ি সিলিং থেকে লাগাচ্ছি। কাজটা করছি চেয়ারে দাঁড়িয়ে। লক্ষ্য করলাম রূপা। রূপা আমার স্ত্রীর নাম। আপনাকে এখনও মনে হয় তার নাম বলিনি। না বলার কিছু কারণ আছে বলেই বলিনি। কারণটা একটু পরে বলি। লক্ষ্য করলাম রূপা দূর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে ব্যাপারটা লক্ষ্য করছে। একসময় সে কাছে এসে বলল, কি করছো? আমি বললাম, দড়ি ফিট করছি। কেন? ফাঁসিতে ঝুলবো বলে ভাবছি। আজ দিনটা শুভ, শুক্রবার। ঝুলে পড়ার জন্য এর চেয়ে ভালো দিন হয় না। রূপা আ আ করে বিকট চিৎকার করে ফিট হয়ে পড়ে গেল। আমি তাকে বলার সুযোগই পেলাম না যে কাজটা করছে একটা দোলনা টানানোর জন্য। বেতার আসবাবপত্রের দোকানে সুন্দর চেয়ার পাওয়া যায়, যা দড়িতে ঝুলিয়ে দিলে ঝুলন্ত চেয়ার হয়। আমার ধারণা হয়েছিল গল্পের বই নিয়ে ঝুলন্ত চেয়ারে বসতে রূপার ভালো লাগবে। তখন আমি বুঝতে পারিনি রূপা আমাকে পুরোপুরি পাগল ধরে নিয়েছে। দড়িটা যে আমি চেয়ার ঝুলানোর জন্য টানিয়েছি তা কিছুতেই তাকে বিশ্বাস করানো গেল না। সে ধরে নিল আমার মূল পরিকল্পনা ছিল ফাঁসিতে ঝোলা। শেষটাই মত পরিবর্তন করে আমি চেয়ার ঝুলিয়ে দিয়েছি। আমার জীবনযাপন পদ্ধতি আর 10 জন মানুষের মতো না, তা ঠিক। তবে 10 জন মানুষের মতো না হওয়ার পেছনে যুক্তিও আছে। আর 10টা মানুষ অফিস করে, ব্যবসা বাণিজ্য করে। আমি কিছুই করি না, দিনরাত ঘরে থাকি। দিনরাত যে ঘরে বসে থাকে তার মাথায় অদ্ভুত অদ্ভুত ব্যাপার খেলা করবে, এটাই তো স্বাভাবিক। কথায় আছে না, অলসের চোখে কিলবিল করে আইডিয়া। ওই পোকা বলে, চল ভাই তারে খাই গিয়া। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিশ্চয়ই ইতোমধ্যে ধরে ফেলেছেন যে আমার অর্থবিত্ত প্রচুর আছে। আমাদের দেশের খুব কম মানুষেরই গ্রামের বাড়িতে দালান আছে। আমার যে আছে তা তো আগেই বলেছি। সে দালানও দেখার মতো, হুলস্থুল ব্যাপার। গ্রিক আর্কিটেকচার টাইপ, বিশাল বিশাল খাম্বা। আপনি রাজি হলে আপনাকে একবার দেখিয়ে নিয়ে আসব। আমার বাবা ব্যবসা করতেন। তিনি ছিলেন ভাগ্যবান ব্যবসায়ী। যাতে হাত দিয়েছেন তাই ফুলে ফেপে একাকার হয়েছে। তার বিপুল বিত্তের বড় অংশই তার মাথা খারাপ হওয়ার পর আমাদের হাতছাড়া হয়ে যায়। তবে যা পাওয়া যায় তাও কম না। ঢাকা শহরে 2টি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে, আমি যার মালিক। ব্যাংকে নগদ অর্থের পরিমাণও কম না। সেই অর্থে যেহেতু হাত দেওয়া হয় না, তা দিনে দিনে বেড়ে একটা হুলস্থুল অবস্থা সৃষ্টি করেছে। হুলস্থুল শব্দটা আমি ঘন ঘন ব্যবহার করি, কিছু মনে করবেন না। এটা আমার মুদ্রাদোষ। মুদ্রাদোষটা পেয়েছি বাবার কাছ থেকে। তিনি বলতেন হুলুস তুলুস। আমি থাকি পুরনো ঢাকায়, আমার দাদাজানের আদি বাড়িতে। বাড়িটি ছোট এবং দোতলা, তবে অনেকখানি জায়গা নিয়ে। গাছগাছটায় জঙ্গলের মতো হয়ে আছে। সেই গাছগুলোতে 4টা বাদুড় থাকে। বাদুড়গুলোর সঙ্গে গল্প করে আমার অনেকটা সময় কাটে। আমার কথাবার্তা এরা বেশ আগ্রহ নিয়ে শোনে এবং আমার ধারণা এরা খানিকটা বুঝতেও পারে। মানুষের সঙ্গে আমরা যখন গল্প করি তখন কি হয়, যে শ্রোতা সে কিছুক্ষণ পরপর দিয়ে গল্পটা চালিয়ে নিতে সাহায্য করে। আমার বাদুড় বন্ধুরাও তাই করে। গল্প বলার সময় খানিকক্ষণ পরপর হু যাতে শব্দ করে এবং মাথা নাড়ে। তাদের সময় দেওয়াটাও রূপা আমার পাগলামির প্রকাশ বলেই ধরে নিল। যখন আমি বাদুড়ের সঙ্গে গল্প করতাম, সে জানালা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখত। আমি তাকালেই জানালার পর্দা ফেলে দিত। বেঁচে থাকার জন্যে যাকে কোনো রকম কাজকর্ম করতে হয় না, তার জীবনযাপন পদ্ধতি একটু আলাদা হবে, এটাই স্বাভাবিক। রূপার কাছে এই স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক বলে মনে হলো। সে বাস করতে লাগলো ভয়াবহ আতঙ্কের মধ্যে। আমি তেমন গুরুত্ব দিলাম না। আমার ধারণা ছিল সে দ্রুত আমার আচার আচরণে অভ্যস্ত হয়ে যাবে। আমি তার মনের সন্দেহ দূর করার তেমন চেষ্টাও করলাম না। তবে লক্ষ্য করলাম আমাকে সুস্থ করে তোলার প্রবল চেষ্টা সে চালাচ্ছে। যেমন এক রাতে ঘুমোতে যাবার সময় সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই ট্যাবলেটটা খেয়ে ঘুমাও। আমি বললাম, কি ট্যাবলেট?
ফ্রিজিয়াম, খেলে আরামে ঘুমোবে, এক ঘুমে রাত কাবার হয়ে যাবে। আমার ঘুমের তো সমস্যা নেই, আমি এক ঘুমে রাত কাবার করে ফেলি, শুধু রাত না, দিনেরও খানিকটা অংশ কাবার করি। সকাল 9টার আগে ঘুম থেকে উঠি না, কাজেই তুমি নিশ্চিত থাকতে পারো যে আমার ঘুমের কোনো সমস্যা নেই। সমস্যা আছে, প্রায় তুমি রাতে ছাদে শুয়ে থাকো, ঘন্টাখানিক না, বা 2 ঘন্টা না, আরও অনেক বেশি শুয়ে থাকো, তাতে আমার কোনো অসুবিধা তো হয় না। দিনে ঘুমিয়ে পুষিয়ে দিই, প্লিজ খাও না। আমাকে ট্যাবলেট খাওয়ানোর বুদ্ধি তোমাকে কে দিয়েছে? তোমার বড় আপা? রূপা চুপ করে রইল। তার মানে রূপার বড় বোন সাথী এই কাণ্ড করেছে। রূপারা 3 বোন, বড় বোন ডাক্তার, মিটফোর্ড হাসপাতালের সঙ্গে যুক্ত, সবচেয়ে ছোটটিও ডাক্তার হবার চেষ্টায় আছে, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী। রূপা পড়েছে ইংরেজি সাহিত্য। এরা নিতান্তই মধ্যবিত্ত পরিবারের। বাবা পোস্টাল সার্ভিসে ছিলেন, বর্তমানে রিটায়ার করেছেন। মালিবাগে তাদের ছোট্ট দোতলা বাড়ি আছে, যার দোতলাটা ভাড়া। সংসার চলছে পেনশনের টাকায় এবং বাড়ি ভাড়ার টাকায়। বিয়ের পর ওই বাড়িতে আমি মাত্র 2 বার গিয়েছি। তৃতীয়বার যাবার রুচি হয়নি, ওরা আমাকে নিতে চায়নি। সম্ভবত রূপার মতো তাদের পরিবারের সবার ধারণা আমি উন্মাদ বিশেষ। শেষবারের মতো যখন ও বাড়িতে গেলাম, আমার শ্বশুর সাহেব সারাক্ষণ তটস্থ রইলেন। সাপুরে সাপের খেলা দেখবার সময় দর্শকরা সাপের দিকে যেমন চোখে তাকায়, শ্বশুর সাহেবের দৃষ্টিও সেরকম। তিনি অনেক ইতস্তত করে বললেন, বাবা, তুমি শুনলাম দিনরাত বাড়িতে থাকো, কখনো বের হও না। আমি বললাম, ঠিকই শুনেছেন, বাইরে বেরোবার প্রয়োজন হয় না বলে বের হই না। তাছাড়া ভিড় হইচই আমার পছন্দ হয় না, মাথা ধরে যায়। তবু লোকজনের সঙ্গে মিশলে মন প্রশান্ত থাকে। আমার মন প্রশান্তই আছে। তা ঠিক, অবশ্যই ঠিক। তবে জানো কি বাবা, বাইরে ঘোরাঘুরি করলে শারীরিক পরিশ্রম হয়, তাতে রাতে সুনিদ্রা হয়। সুনিদ্রা আমাদের জন্য প্রয়োজন। আমার নিদ্রা নিয়ে কোনো সমস্যা নেই, আমার সুনিদ্রা হয়। রূপা বলছিল রাতে তুমি ছাদে বসে থাকো। ঠিক বলেনি, রাতে ছাদে অল্পও কিছু সময় কাটাই, তাও বসে থাকি না, শুয়ে থাকি। কেন? এমনি, কোনো কারণ নেই। রূপা বলছিল তুমি নাকি বাদরের সঙ্গে কথা বলো। মাঝে মাঝে বলি। কি কথা বলো? সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলি না, যখন যা মনে আসে তাই বলি। ও আচ্ছা, আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করতে চান? না। আমার শ্বশুর সাহেব পুরোপুরি ঝিম মেরে গেলেন। তার ঝিমন্ত ভাব আরও বাড়াবার জন্য বললাম, শ্রোতা হিসেবে বাদর খুব ভালো। শ্বশুর সাহেব বিড়বিড় করে বললেন, তাই নাকি? আমি বললাম, জি, এরা খুব মন দিয়ে কথা শোনে। শ্বশুর সাহেব ঝিমধরা গলায় বললেন, ও আচ্ছা, ভালো।